নমস্কার। আজ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশকে স্বাধীন করতে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়েছেন হাজার হাজার সংগ্রামী। মায়েরা হাসি মুখে বীর সন্তানদের এগিয়ে দিয়েছেন সংগ্রামের পথে। সংগ্রামের পথে এসেছে নানা বাধা বিপত্তি, কিন্তু কোনো কিছুই যেন সেই সংগ্রামীদের মনের জোরকে বিন্দুমাত্র টলাতে পারেনি। কোনো কালো মেঘই ঢেকে দিতে পারেনি তাদের চোখে লেগে থাকা স্বাধীনতার সোনালী স্বপ্নগুলোকে। তাই আজ সেই স্বাধীনতা সংগ্রামের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ব্রিটিশ অধীনতা পাশ থেকে ভারতবর্ষের মুক্তি সংগ্রামের যাত্রাপথের সংক্ষিপ্ত কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রাচীনকাল থেকেই ভারত খুব সমৃদ্ধশালী একটি দেশ। এখানে শক, কুষাণ, হুন, তুর্কি, মঙ্গল সকলেই আক্রমণ করেছে এবং ভারতের সংস্কৃতির সাথে নিজেদের সংস্কৃতি একাত্ম করে ভারতের স্থায়ী সাম্রাজ্য স্থাপন করেছে। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের আসল গল্পের সূত্রটি শুরু হয় পঞ্চদশ-ষোড়শ শতক থেকে। সদ্য শেষ হয়ে যাওয়া সুলতানি শাসনের ধ্বংসস্তূপের উপরে মোঘলরা তাদের সাম্রাজ্য স্থাপন করেন। ঠিক সেই সময়েই সমগ্র ইউরোপ মেতে ওঠে ভৌগোলিক আবিষ্কারের নেশায়। কেননা কনস্ট্যান্টিনোপলের পতনের পর আরব শাসকরা ইউরোপের সাথে স্থলপথে বাণিজ্যের সমস্ত পথ বন্ধ করে দেয়। ফলে ইউরোপীয় দেশগুলি ভারতের সঙ্গে বাণিজ্য চালাবার জন্য নতুন বাণিজ্য পথের সন্ধান করতে থাকে। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে স্পেন এবং পর্তুগাল ও ইতালির মতো দেশগুলি। এই দেশগুলি জলপথে বাণিজ্য করার সিদ্ধান্ত নেয়। এরই সূত্র ধরে আবিষ্কার হয় আমেরিকা মহাদেশ। পঞ্চদশ শতকে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে এসে উপস্থিত হন। সেই পথ ধরে পর্তুগিজদের পর ডাচ, ইংরেজ, দিনেমার ও ফরাসিরা ভারতে এসে উপনিবেশ স্থাপন করে এবং বাণিজ্য করতে থাকে। এর মধ্যে ইংরেজ শক্তি সমগ্র ইউরোপীয় শক্তিগুলি এবং তদানীন্তন দেশীয় রাজ্যগুলিকে হারিয়ে নিজেরা ক্ষমতার শীর্ষাসনে বসেন। একটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা এখানে উল্লেখ করতে হয়। সালটি তখন 1713। মুঘল সিংহাসনে তখন বসে আছেন ফারুক শিয়ার। ফারুক শিয়ারের এক জটিল ব্যাধি হয়, সেই ব্যাধি কেউ সারাতে পারে না। ঠিক সেই সময় বাণিজ্যের জন্য অতিরিক্ত সুবিধা গ্রহণ আর কলকাতার আশেপাশের গ্রামগুলি কেনার ব্যাপারে অনুমতি লাভের জন্য ইংরেজদের একটি প্রতিনিধি দল সম্রাটের কাছে পাঠানো হলো, স্যার জন শারম্যানের নেতৃত্বে। কথিত আছে যে জন শারম্যানের প্রতিনিধি দলে হ্যামিল্টন নামে একজন ডাক্তার ছিলেন। তিনি নাকি ফারুক শিয়ারকে এই জটিল ব্যাধি থেকে মুক্ত করে দেন এবং ফারুক শিয়ার পুরস্কার স্বরূপ 1717 সালে কোম্পানির অনুকূলে একটি ফরমান জারি করেন, যা ইতিহাসে আমরা ফারুক শিয়ারের ফরমান নামে বেশি জানি। এই ফরমানের সব থেকে খারাপ দিকটি ছিল দস্তক বা ছাড়পত্র, যা ভারতে ইংরেজদের প্রবেশের পথকে আরও অধিকভাবে প্রশস্ত করে দেয়। এরই সূত্র ধরে বাংলাতেই ইংরেজ বণিকদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয় প্রথম। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ, সুজাউদ্দিন খাঁ, আলীবর্দী খাঁ এরা প্রত্যেকেই ব্রিটিশদের শক্তি সম্পর্কে সচেতন ছিলেন। তাই ইংরেজদের সঙ্গে সব সময় তারা বিরোধ এড়িয়ে চলতেন। কিন্তু 1956 সালে বাংলার সিংহাসনে বসেন সিরাজদৌল্লা। তরুণ নবাব সিরাজের আচার আচরণে মুর্শিদাবাদের রাজ কর্মচারী ও শেঠ সম্প্রদায় প্রবল ক্ষুব্ধ হয়ে ওঠে। ইংরেজ গভর্নর রবার্ট ক্লাইভের সাথে তারা ষড়যন্ত্র করতে থাকে। 1757 সালের 23শে জুন পলাশীর প্রান্তরে সিরাজের সঙ্গে ইংরেজদের যুদ্ধ বাধে। সিরাজ এই যুদ্ধে পরাজিত হয়। এই যুদ্ধে জয়লাভ করে বাংলার রাজনীতিতে ইংরেজ কোম্পানি এক নতুন ইতিহাস রচনা করে।
নতুন নবাব মীর জাফর সম্পূর্ণভাবে কোম্পানির হাতের পুতুলে পরিণত হয়। মীর জাফরের পর বসলেন মীর কাসিম। এই মীর কাসিম খুব স্বাধীনচেতা নবাব। তিনি ইংরেজদের সমস্ত পাওনা গণ্ডা মিটিয়ে দিয়ে স্বাধীনভাবে শাসন পরিচালনা করতে চেয়েছিলেন। কিন্তু তার সময়ই ঘটে যায় বক্সারের যুদ্ধ 1764 সালে। এই যুদ্ধে মীর কাসিম পরাজিত হন। ঠিক তার পরের বছর 1765 সালে মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যা ইংরেজরা দেওয়ানি লাভ করল। এরপর ইতিহাসের পাতায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের অনেক জল গড়িয়ে গেছে। 1857 সাল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রথম বড়সড় আন্দোলন হলো মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল ভারতের নানা স্থানে। মঙ্গল পাণ্ডে প্রথম ব্যারাকপুর ছাউনি থেকে আন্দোলন শুরু করলেন, কিন্তু তিনি শহীদ হলেন। এরপর আরও অনেক ছোট ছোট বিদ্রোহ ঘটেছে, যেমন সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। একের পর এক বিদ্রোহ ঘটে চলেছে এবং ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত আস্তে 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 মজবুত হতে চলেছে এই বিদ্রোহগুলোকে দমন করে। কিন্তু এই সময় একটা উল্লেখযোগ্য ঘটনা দেখা দিল, সেটা হলো নবজাগরণ। এই সময় রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর মহাশয়, শ্রীরামকৃষ্ণ, এরা প্রত্যেকেই নবজাগরণের আন্দোলনের পথে প্রধান প্রতিকৃত হয়ে দাঁড়ালেন এবং দেশে শিক্ষার উন্নতির জন্য দীর্ঘ প্রচেষ্টা করতে লাগলেন। এরপরের উল্লেখযোগ্য ঘটনা হলো 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা। এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক নতুন মোড় এনে দিল। এর মধ্যেই 1905 থেকে 11 সালের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়েছে লর্ড কার্জনের নেতৃত্বে। সেই সময় সকলে একত্রিত হয়ে বঙ্গভঙ্গের বিরোধিতা করতে লাগলো। 1907 সালে কংগ্রেসের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগে সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী দুটি শাখায় ভাগ হয়ে গেল কংগ্রেসের সদস্যবৃন্দ। যারা চরমপন্থী পদ অবলম্বন করলেন তারা বলতে লাগলেন, আর ভিক্ষাবৃত্তির মধ্য দিয়ে দেশকে স্বাধীনতা আনা যাবে না, এর জন্য সংগ্রামশীল জাতীয়তাবাদ একমাত্র পথ। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। এরই সাথে সাথে 1915 সালে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এলেন। 1916 সালে সবরমতী আশ্রম তিনি প্রতিষ্ঠা করলেন। 16 থেকে 17-এর মধ্যে তিনি চম্পারণ, আমেদাবাদ এবং খেরা সত্যাগ্রহে অংশ নিলেন। শুরু করলেন তার সত্যাগ্রহ আন্দোলন। 1919 সালে মন্টেগু চেমসফোর্ড আইন গঠিত হলো। 1919 সালে রাওলাট আইন ঘোষিত হলো। এছাড়া 1919 সালের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা দেখা দিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এরপর থেকে 1920 সালে গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন শুরু করলেন। কিন্তু এই আন্দোলন ক্রমেই আর অহিংস রইল না, হয়ে উঠল সহিংস। আন্দোলনে অংশগ্রহণকারী জনতা ক্ষুব্ধ হয়ে চৌরি চৌরার একটি ঘটনা ঘটিয়ে ফেললেন। এই ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলেন। 1922 সালে ঘটে গেল সেই চৌরি চৌরার ঘটনা। এরপর 1925 সালে ভারতের কমিউনিস্ট আন্দোলনে এক নতুন মোড় এলো। ইতিপূর্বে 1925 সালের কিছু জাতীয়তাবাদী আন্দোলনও সংগঠিত হয়েছিল। যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় এবং শচীন্দ্রনাথ সান্যালের ভূমিকা এই জাতীয়তাবাদী আন্দোলনে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখে। 1925 সালের 9ই আগস্ট রমাপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ীর নেতৃত্বে
লখনৌয়ের রেল স্টেশন থেকে 14 মাইল দূরে কাকরি স্টেশনে এক দুঃসাহসিক রেল ডাকাতি সংগঠিত হলো। বিপ্লবীরা প্রচুর টাকা লুট করলেন এখান থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে 44 জনকে গ্রেপ্তার করে কাকরি ষড়যন্ত্র মামলা শুরু হলো। এই বিচারে কয়েকজন নেতার প্রাণদণ্ড হলো এবং কয়েকজন নেতার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হলো। তো এই সময় 1925 সালে 26শে ডিসেম্বর ভারতে সিঙ্গারা ভ্যালি চেট্টিয়ারের নেতৃত্বে কমিউনিস্ট পার্টির জন্ম হলো কানপুরে। যদিও এম.এন. রয় এই কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তো এখানে 1929 সালের একটি ঘটনার কথা উল্লেখ করতে হয়। 1929 সালের 8ই এপ্রিল দিল্লির কেন্দ্রীয় সভায় শিল্প বিরোধী বিল ও জননিরাপত্তা বিল নামে দুটি প্রতিক্রিয়াশীল ও জনস্বার্থ বিরোধী বিল নিয়ে যখন আলোচনা চলছে, তখন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দর্শকের গ্যালারি থেকে আইনসভার মেঝেতে দুটি বোমা ফেলে দেয়। শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। 1930 সালের 7ই অক্টোবর লাহোর ষড়যন্ত্র মামলার রায় প্রকাশিত হয়। 1931 সালের 26শে মার্চ তাদেরকে ফাঁসি দেওয়া হয়। এছাড়াও 1929 সালের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল কংগ্রেসের লাহোর অধিবেশন। সেখানেই প্রথম পূর্ণ স্বরাজের ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় এবং 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। কংগ্রেস জনগণকে আইন অমান্যের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার ডাক দেয় এবং যতদিন না ভারত সম্পূর্ণ স্বাধীনতা অর্জন করে ততদিন সময়ে সময়ে কংগ্রেসের নির্দেশে পালন করা হবে এই স্বাধীনতা দিবস। ভারতীয় নাগরিকদের মধ্যে একটা জাতীয়তাবাদী অনুভূতি জাগরিত করে তোলা হলো। ব্রিটিশ সরকারকে স্বাধীনতার অনুমোদনে বাধ্য করার জন্য এই 26শে জানুয়ারি দিনটিকে কংগ্রেস প্রথম পর্যায়ে স্বাধীনতা দিবস হিসেবে পালন করত। কিন্তু পরবর্তীকালে 1950 সালের পর সংবিধান রচনার দিনটি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করে থাকি। যাই হোক, এরপরে শুরু হলো আইন অমান্য আন্দোলন 1930 সালে। কিন্তু ব্রিটিশ সরকার এই আইন অমান্য আন্দোলনকেও দমন করে দিল। এরপরে কংগ্রেসের মধ্যে মতবিরোধকে কেন্দ্র করে কংগ্রেসের মধ্যে থেকেই সুভাষচন্দ্র বসু 1939 সালে আলাদা হয়ে ফরওয়ার্ড ব্লক দল গঠন করলেন। 3রা মে ফরওয়ার্ড ব্লক দল গঠিত হলো। এরপর 1940 সালে লাহোর অধিবেশনে পাকিস্তান ক্রমেই স্বাধীন পাকিস্তানের দাবি তুলতে থাকলো। এরপর 1942 সালের ঘটনা। 1939 সালের 3রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা না করেই ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করল ব্রিটিশ সরকার। এর প্রতিবাদে ভারতীয় রাজনীতি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। যুদ্ধে ভারতীয়দের সাহায্য লাভের আশায় ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস একগুচ্ছ প্রস্তাব নিয়ে ভারতে আসেন। কিন্তু ক্রিপস মিশন ব্যর্থ হলে সারা দেশ চরম হতাশা ও ক্ষোভে ফেটে পড়ে। গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখতে থাকেন যে জাপানি আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার জন্য ব্রিটেনের উচিত অবিলম্বে ভারত ত্যাগ করা। ব্রিটেনের উপস্থিতি জাপানকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানাচ্ছে। 1942 সালের 14ই জুলাই কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। 8ই আগস্ট গভীর রাতে কংগ্রেসের অধিবেশন শেষ হলে কয়েক ঘন্টার মধ্যে গান্ধীজি, জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল ও আজাদ সহ কংগ্রেসের একের পর এক নেতৃবৃন্দ গ্রেপ্তার হতে শুরু করে। পরের দিন প্রভাতে 9ই আগস্ট জাতীয় নেতৃবৃন্দ গ্রেপ্তারের খবর প্রকাশিত হলে দেশ জুড়ে স্বতঃস্ফূর্ত হরতাল, বিক্ষোভ, মিছিল, বিক্ষোভ, গণ অভ্যুত্থান শুরু হয়। সরকারও কঠোর হাতে দমন নীতি চালিয়ে যায় এবং এই ভারত ছাড়ো আন্দোলনও ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু এই সময়
ভারত ছাড়ো আন্দোলন যখন গতিহীন হয়ে পড়ছে, তখন ভারতের বাইরে বাংলার বীর সন্তান সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রবল রূপ ধারণ করেছে। তার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইংরেজ কোনোদিনই ভারতবাসীকে স্বাধীনতা দেবে না। ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রের এই উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিলেন। এই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভারত সরকার তার চরম শত্রু সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষার আইনে গ্রেপ্তার করে। কারাগারে সুভাষচন্দ্র বসু অসুস্থ হয়ে পড়েন। তাকে কলকাতায় নিয়ে আসা হয় এবং নিজ গৃহে সশস্ত্র পুলিশ প্রহরায় অন্তরীণ রাখা হয়। এই অবস্থায় সদা সতর্ক পুলিশের দৃষ্টি এড়িয়ে 1941 সালের 17 জানুয়ারি তিনি কলকাতা ত্যাগ করেন এবং প্রবল দুঃসাহসের ওপর ভয় করে অতি দুর্গম পথে কাবুলের মধ্য দিয়ে ভারত ত্যাগ করে আফগানিস্তান হয়ে রাশিয়ায় পৌঁছান। ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সোভিয়েতের কাছে প্রার্থনা জানান। তখন সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্টালিন সোভিয়েতের উপরে জার্মানির আক্রমণের আশঙ্কা বুঝে সোভিয়েত রাশিয়া সুভাষচন্দ্রের সেই দাবি প্রত্যাখ্যান করেন। ফলে সোভিয়েত সাহায্য পাওয়া সুভাষের আর হলো না। এমতাবস্থায় তিনি মস্কো থেকে এরোপ্লেনে 28 মার্চ জার্মানিতে উড়ে যান। তিনি জার্মানিতে হিটলার এবং ইটালিতে মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এই দুই রাষ্ট্রনায়ক ভারতের স্বাধীনতা যুদ্ধে তাকে সর্বতোভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। 1942 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে জার্মানির হাতে বন্দী 400 ভারতীয় সৈন্যদের নিয়ে তিনি স্বাধীন ভারতীয় লিজিয়ন নামে একটি দল গঠন করেন। ইতিপূর্বে প্রখ্যাত ভারতীয় বিপ্লবী রাসবিহারী বসু তখন জাপানে ভারতের স্বাধীনতার জন্য সক্রিয় হয়ে উঠেছেন। 1942 খ্রিস্টাব্দের 15 জুন তার সভাপতিত্বে ব্যাংককে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ গঠন করেন রাসবিহারী বসু। এই সম্মেলনে সুভাষচন্দ্রকে জার্মানি থেকে জাপানে আহ্বান করার প্রস্তাব গৃহীত হয়। 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। 1943 সালের 13 জুন প্রচণ্ড দুঃসাহসের উপর ভর করে বিপদসংকুল সমুদ্রের সাবমেরিনে করে কয়েক হাজার মাইল পথ অতিক্রম করে সুভাষচন্দ্র জার্মানি থেকে জাপানের রাজধানী টোকিওতে হাজির হন। জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে সাদর অভ্যর্থনা জানান। 1943 খ্রিস্টাব্দের 4 জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক বিশাল সভায় রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের দায়িত্ব তুলে দেন। 1943 সালের 21 অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার বা স্বাধীন ভারত সরকারের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। 9টি রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি জানান। 1944 সালের 4 জানুয়ারি নেতাজি রেঙ্গুনে যান এবং সেখানে তার প্রধান সামরিক দপ্তর স্থাপন করেন। তিনি ডাক দেন, দিল্লি চলো। দিল্লি ছিল ভারতের রাজধানী, তাই দিল্লি দখল করতে হবে। তার সেনাদল বহু দূর পর্যন্ত এগিয়ে যান। প্রায় 150 মাইল ব্রিটিশ শাসনমুক্ত করে ফেলেন এই আজাদ হিন্দ সেনা। কিন্তু জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করলে আজাদ হিন্দ ফৌজকে আত্মসমর্পণ করতে হয়। আজাদ হিন্দ ফৌজের এই সংগ্রাম ব্যর্থ হলেও তারা স্বাধীনতার এই সংগ্রামকে খুব দ্রুততা এনে দেয়, আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এরপর একে একে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য বিভিন্ন মিশন পাঠানো হতে থাকে। ইতিপূর্বে 1942 সালে ক্রিপস মিশন ব্যর্থ হওয়ায় ভারতবাসীরা ক্ষোভে ফেটে পড়েছিল। 1945 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জার্মানির পতনে ইউরোপে যুদ্ধের অবসান ঘটে।
কিন্তু এশিয়ায় জাপানের বিরুদ্ধে তখনও যুদ্ধ চলছে। সাম্প্রদায়িকতার প্রশ্নে ভারতে তখন অচল অবস্থা। পৃথিবীর দুই বৃহৎ শক্তি আমেরিকা এবং রাশিয়া ভারতের দাবি মেনে নেওয়ার জন্য ইংল্যান্ডের উপর বারবার চাপ দিচ্ছে। তখন ব্রিটেনের সাধারণ নির্বাচনের দিন এগিয়ে আসছিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী রক্ষণশীল দলের নেতা উইনস্টন চার্চিল আশঙ্কা করছিলেন যে নির্বাচনে তার দলের প্রধান প্রতিদ্বন্দ্বী শ্রমিক দল তাদের ভারত নীতির সমালোচনা করবে। এই সব কারণের জন্য রক্ষণশীল দল তখন ভারতের সঙ্গে বোঝাপড়ায় আগ্রহী হয়ে ওঠে। এই উদ্দেশ্যে 1945 সালের 14 জুন ভারতের বড়লাট ওয়াভেল কংগ্রেস ও লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন, যা ভারতের ইতিহাসে ওয়াভেল পরিকল্পনা নামেই সর্বাধিক খ্যাত। এরপর ভারতে আসে মন্ত্রী মিশন। 1945 সালের 4 ডিসেম্বর ভারত সচিব স্যার প্যাথিক লরেন্স হাউস অব লর্ডসে ঘোষণা করেন যে ভারতের স্বাধীনতা সংক্রান্ত আলোচনার জন্য শীঘ্রই পার্লামেন্টে এক প্রতিনিধি দল পাঠানো হবে। কারণ 1946-এর নৌ বিদ্রোহ, তেভাগা আন্দোলন, তেলেঙ্গানা আন্দোলন একে একে ব্রিটিশ সাম্রাজ্যের ভিতকে দুর্বল করে দিতে শুরু করেছে। 1946 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি অর্থাৎ যেদিন ভারতের নৌ বিদ্রোহ শুরু হয়, ঠিক তার পরের দিনই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টে পুনরায় ঘোষণা করেন যে ভারতের স্বাধীনতা সংক্রান্ত আলোচনার জন্য ব্রিটিশ মন্ত্রিসভার 3 সদস্যকে নিয়ে মন্ত্রী মিশন গঠন করা হবে। এই দলের সদস্য ছিলেন প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই সময় জিন্না পাকিস্তানের দাবিতে অটল, কিন্তু আম্বেদকর যে কোনো ধরনের সংবিধান রচনাকারী সংস্থার বিরোধী ছিলেন, কারণ এইরূপ সংস্থায় বর্ণ হিন্দু প্রাধান্য সুনিশ্চিত। জাতীয় নেতৃবৃন্দের ঐক্যমত্যে আসতে ব্যর্থ হলে 16 মে মন্ত্রী মিশন নিজ পরিকল্পনা ঘোষণা করে দেন, কিন্তু এই পরিকল্পনাও ব্যর্থ হয়, কারণ সেখানে স্বাধীনতার আশ্বাস পাওয়া যাচ্ছিল না। এরপরে 1947 সালের মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 1947-এর 22 মার্চ নতুন বড়লাট মাউন্ট ব্যাটেন ভারতে এলেন। তার একমাত্র লক্ষ্য যত শীঘ্রই সম্ভব ক্ষমতা হস্তান্তর করা। সারা ভারত সেদিন অগ্নিগর্ভ হয়ে রয়েছে। গান্ধীজি ও তার আজাদ তখনও দেশভাগের বিরোধিতা করছেন। 4 মে 1947 গান্ধীজি বড়লাটকে লিখছেন, একটা কোড আনকোড করতে হয় এখানে। সর্দার ও জওহরলাল মনে করে যে দেশভাগ হলে নাকি শান্তি ফিরবে, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে দেশভাগের মূল্যে আমরা যে স্বাধীনতা পাচ্ছি তার ভবিষ্যৎ অন্ধকার। আমি হয়তো এসব দেখার জন্য বাঁচব না, কিন্তু ভাবি প্রজন্ম জানুক যে এই দুঃসহ চিন্তায় এই বৃদ্ধ কি যন্ত্রণাই না ভোগ করছে। তারা যেন কখনো না বলে যে গান্ধী ভারতের অঙ্গচ্ছেদের একজন অংশীদার ছিলেন। 2 জুন ভারত ভাগের পরিকল্পনা নিয়ে মাউন্ট ব্যাটেন বিভিন্ন দলের 7 জন নেতার সঙ্গে আলোচনায় বসেন। 3 জুন গান্ধীজি বলেন যে আমরা আবার বলছি যে ভারত ভাগ আমাদের দেশের ভবিষ্যতের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, কিন্তু শেষ রক্ষা হলো না। 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন বিনা বাধায় পাশ হয়ে গেল। 18 জুলাই তার রাজকীয় সম্মতি লাভ করল। এই আইন বলে 15 আগস্ট ভারত বিভক্ত হলো এবং ভারত ও পাকিস্তান ডোমিনিয়নের হাতে ক্ষমতা হস্তান্তরিত হলো। বালুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু, পশ্চিম পাঞ্জাব, পূর্ব বাংলা, আসামের শ্রীহট্ট জেলার কিছু অংশ নিয়ে গঠিত হলো পাকিস্তান, বাকি অংশ নিয়ে গঠিত হলো ভারত। দেশীয় রাজ্যগুলিকে যে কোনো একটি ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার অধিকার দেয়া হলো। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 1947 সালে 11 আগস্ট জিন্না
পাকিস্তান গণপরিষদের সভাপতি নিযুক্ত হন। 15ই আগস্ট তিনি পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হয়ে লিয়াকত আলী খানকে প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করান। 14 থেকে 15ই আগস্ট মধ্যরাত্রে ভারতীয় গণপরিষদের বিশেষ অধিবেশন বসে। মাউন্টব্যাটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ও জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মাউন্টব্যাটেনের ভারত ত্যাগের পর ভারতের শেষ গভর্নর জেনারেল হন চক্রবর্তী রাজা গোপালাচারী। নবীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এক আবেগদীপ্ত ভাষণে বলেন, মধ্যরাত্রের ঘণ্টা যখন বাজবে, সমগ্র বিশ্ব তখন গভীর নিদ্রামগ্ন, ভারত জেগে উঠবে জীবন ও স্বাধীনতার চেতনায়। কিন্তু একটি বিষয় আমাদের জেনে রাখা অত্যন্ত জরুরি, যে 15ই আগস্ট দিনটিকে কেনই বেছে নেওয়া হলো। আর তো অনেক দিন ছিল, কিন্তু 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস হিসেবে কেন পালিত হয়? এই দিনটি নির্বাচনের পিছনেও নানা ধরনের গল্প আছে। আর সেই সব গল্পের অন্যতম নায়ক ব্রিটিশ ভারতের শেষ বড়লাট মাউন্টব্যাটেন। 1929 সালে দিকে কংগ্রেসের সভাপতি থাকার সময় পূর্ণ স্বরাজের ডাক দিয়েছিলেন জওহরলাল নেহেরু। তখন 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস হিসেবেই তারা বেশি পছন্দ করতেন, ইতিপূর্বে আমি যা আলোচনা করে এসেছি। 1930 থেকে 46 পর্যন্ত কংগ্রেস এই দিনটিকেই স্বাধীনতা দিন হিসাবে পালন করত। তবে তা ভারতের বর্তমানে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়, কারণ 1950 সালের ওই দিনেই স্বাধীন ভারতের প্রথম সংবিধান কার্যকরী হয়েছিল। ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশ পার্লামেন্ট লর্ড মাউন্টব্যাটেনকে 1948-এর জুন মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। এ নিয়ে ভারতীয় রাজনীতিবিদ সি গোপালাচারী লিখেছেন, যদি 1948 সালের জুন পর্যন্ত অপেক্ষা করতে হয়, তবে হস্তান্তরের জন্য কোনো ক্ষমতাই আর ব্রিটিশের হাতে থাকবে না। তখন মাউন্টব্যাটেন সময়কে এগিয়ে নিয়ে আসেন 1947 সালের আগস্টে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন 1947 সালে পাশ হয়। ওই আইনে 15ই আগস্টকেই ধরা হয় ব্রিটিশ ভারতের শেষ দিন রূপে। মাউন্টব্যাটেন বলেছিলেন, তার ভাবনায় ছিল আগস্ট বা সেপ্টেম্বরের কোনো এক দিন স্বাধীনতা দেয়া হবে, কিন্তু উনি ঠিক করলেন 15ই আগস্ট। কেন ঠিক করলেন? না, এদিন জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বার্ষিকী পালিত হবে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। জার্মানির নেতৃবৃন্দের অক্ষশক্তির জাপান আত্মসমর্পণ করেছে। ওই বছর জাপানের সম্রাট হিরোহিতো রেডিওতে দেওয়া এক বক্তৃতা দিচ্ছেন তার আত্মসমর্পণের কথা, অর্থাৎ জাপান আত্মসমর্পণ করছে তা তিনি রেডিওতে বলছেন। মাউন্টব্যাটেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সঙ্গে বসে সেই ঘোষণা শুনছিলেন। দিনটির কথা হঠাৎ মনে পড়ে গেল মাউন্টব্যাটেনের। সেই দিনটি ছিল 15ই আগস্ট। মাউন্টব্যাটেন ছিলেন তখন দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের প্রধান সেনাপতি। তো যাই হোক, 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হলো। তো আজ 2020, তো এই 74তম স্বাধীনতা দিবসে সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি ছোট্ট বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে এবং ঘটনার মধ্যে দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম স্বাধীনতা সংগ্রামের যাত্রাপথ। আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, দৃঢ় অঙ্গীকারবদ্ধ হই, আমাদের যারা বীর সন্তান ভারতবর্ষের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম লড়ে গেছেন, তাদের সেই স্বপ্ন আমরা পূরণ করব এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব সর্বশিখরে। নমস্কার।